আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জমির দলিল থাকলেই জমির মালিকানা পাবেন না। যে কারণে কি কারণে মালিকানা পাবেন না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে দলিল যার ভূমি হবে তার, এই কথাটি আইনে কিন্তু অনেক জায়গায় আছে। যার দলিল তিনি জমির মালিক। প্রচলিত আইনেও আছে, যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যেটি, সেখানেও কিন্তু আছে। কারণ জমির মালিকানা পেতে হলে আপনার দলিল থাকতে হবে, পাশাপাশি কিন্তু দলিলাদিও থাকতে হবে। তো দলিলের পাশাপাশি যদি দলিলাদিও থাকতে হয় তাহলে সেই দলিলাদি কি? আমরা জানি যে আমাদের দেশে একজন মানুষ যখন একখণ্ড জমি ক্রয় করে তখন তিনি সাব রেজিস্ট্রার অফিস থেকে একটি রেজিস্ট্রিকৃত দলিল পান, এবং সেই দলিলটি হচ্ছে এই জমির সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যে ডকুমেন্টস দিয়ে জমি বেচা কেনা হস্তান্তর ইত্যাদি করা যায়। কিন্তু সেই দলিলটি যদি না টিকে তাহলে জমির মালিকানা কিভাবে পাবেন? এখন কথা হচ্ছে দলিল টিকবে না কেন? এখন জমির দলিল না টেকার অনেক কারণ আছে। সেই কারণের ভিতরে আমি চৌম্বকীয় কয়েকটি কারণ বলি, তাহলে আপনারা বাকিগুলি বুঝে যাবেন। আমরা জমির মালিকানা যখন পাই তখন সাব রেজিস্ট্রার অফিস থেকে একটি দলিল রেজিস্ট্রিকৃত সেটি পেয়ে থাকি, সেটি ব্যক্তি মালিকানা দলিল। আর সরকারি আরেকটি দলিল আছে, সেটি হচ্ছে জমির রেকর্ড খতিয়ান, আর একটি হচ্ছে নামজারি খতিয়ান। তো নামজারি খতিয়ানটা আমরা তৃতীয় ভাগে ফেলে রাখলাম, কিন্তু রেকর্ড খতিয়ান যেটি, সেটি কিন্তু সরকারের একটি দলিল। এই দলিলটি নিয়ে যদি একটু কথা বলি তাহলেই বুঝে যাবেন যে দলিল মূলে মালিকানা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি খতিয়ান মূলে মালিকানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মোট 4টি খতিয়ান যদি আমরা ধরি তাহলে ভুল হবে না। কারণ সেই ভারত উপমহাদেশে সর্বপ্রথম যে খতিয়ানটি হয়েছে সেটি হলো সিএস খতিয়ান। এই সিএস খতিয়ানে জমিদাররা, অর্থাৎ ব্রিটিশ আমলে জমিদাররা কিন্তু আমাদের দেশের প্রজাদেরকে কিছু সম্পত্তি দিয়েছে বর্গা হিসেবে। এই বর্গাতি হিসেবে তারা কিন্তু এই সম্পত্তি চাষাবাদ করত। এক পর্যায়ে এসে এই সম্পত্তি এই জমিদাররা, এই যারা বর্গাতি ছিল তাদেরকে, অর্থাৎ রায়তি যারা, তাদেরকে জমি হস্তান্তরের অনুমতিও কিন্তু তারা দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আবার তারাই এই রায়তি স্থিতিবান, অর্থাৎ দখল সত্ত্ব তারা কিন্তু মালিকানা দিয়ে দিয়েছেন। তাহলে এই সিএস খতিয়ানে যখন মালিকানা দিয়ে দিল রায়তি স্থিতিবান দখল সত্ত্বে, সেই সকল মালিকদের সেই সিএস খতিয়ানটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু সরকারি দলিল। এখন সেই সরকারি দলিলকে উপেক্ষা করে কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করে, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে সিএস খতিয়ান একজনের নামে, এসএ খতিয়ানও তার নামে, কিন্তু পরবর্তীতে আরএস খতিয়ান মূলে কেউ সম্পত্তি ক্রয় করেছে। এই যে আরএস খতিয়ান মূলে যিনি সম্পত্তি ক্রয় করলো তার সিএস এবং এসএ খতিয়ান কিন্তু আপনার এই দলিলের সাথে কোনো সম্পৃক্ত নাই। তাহলে প্রকৃত জমির মালিককে এই আরএস খতিয়ান মূলে, বিআরএস খতিয়ান মূলে বা এসএ খতিয়ান, আরএস খতিয়ান মূলে যিনি সম্পত্তি ক্রয় করে দলিল পেয়েছেন তার এই দলিল মূলে তিনি মালিক। তাহলে সিএস খতিয়ান মূলে যেই ব্যক্তি মালিক তার কি হবে? তাকে তো সেই ব্রিটিশ আমলেই তো তাকে মালিকানা দেওয়া হয়েছে, তাহলে সেই মালিকানাটা কোথায় যাবে? তাহলে দলিল থাকলেই কিন্তু আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না। এজন্যই দেখবেন যে আমাদের সমাজে যারাই সম্পত্তি ক্রয় করতে চায় তারা সর্বপ্রথমেই জমির দলিলাদি, দলিল যেটা বায়া দলিল, তার ফটোকপি সহ প্রত্যেকটি রেকর্ড খতিয়ানের ফটোকপি চেয়ে বসে। আমি আজকেও 1টি কাগজ দেখেছি, সেই কাগজের সবকিছু ঠিক আছে,
এস এ খতিয়ান ঠিক আছে, এস এ খতিয়ানে নাম আছে, আর এস খতিয়ানে নাম আছে, বিআরএস খতিয়ানে নাম আছে, দলিল ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সিএস খতিয়ানের সাথে এস এ খতিয়ান, আর এস খতিয়ান, বিআরএস খতিয়ানের কোনো মিল নেই। তো যদি এরকম হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই সিএস খতিয়ানের যিনি মালিক তিনি যদি এই সম্পত্তির জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন তাহলে তার এই সম্পত্তি কিন্তু ফিরিয়ে দিতে হবে। কারণ এজন্যই বলছি ফিরিয়ে দিতে হবে, সরকার ইতিমধ্যে কয়েকটি পরিপত্র কিন্তু জারি করেছে, যেমন দেবোত্তর সম্পত্তি, ওয়াকফার সম্পত্তি, তারপরে সরকারের অর্পিত সম্পত্তি, এই সকল সম্পত্তি সরকার যাদের কাছে আছে তাদের কাছ থেকে সরাসরি নিয়ে যাওয়ার কথা বলেছে, অর্থাৎ খাস খতিয়ানে নিয়ে যাবে তারা। তো এইটা যদি চিরন্তন সত্য কথা হয়, আইন যদি সেটা বলে থাকে, তাহলে যেই ব্যক্তির নামে সিএস খতিয়ানটি আছে তাহলে সেই সিএস খতিয়ানের যিনি মালিক তিনি কেন এই সম্পত্তিটি ফিরে পাবেন না? এটি হচ্ছে আমার প্রশ্ন। তো দেবোত্তর সম্পত্তি যদি আমরা ধরে নেই যে দেবোত্তর সম্পত্তি যার নামে এস এ রেকর্ড হয়েছে, যার নামে আর এস রেকর্ড হয়েছে, যার নামে বিআরএস রেকর্ড হয়েছে, তার কাছ থেকে দেবোত্তর সম্পত্তি নিয়ে যাচ্ছে। কারণ দেবোত্তর সম্পত্তি হচ্ছে সনাতন ধর্মের যারা ধর্মীয় উপাসনালয়ে কিছু সম্পত্তি দান করেছেন, দলিল করে দিয়েছেন, সেই সম্পত্তি সরকারে নিয়ে যাচ্ছে। আবার সরকারের অর্পিত সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে যাচ্ছে ওই সিএস খতিয়ানের বুনিয়াদে। তাহলে একজন জনসাধারণের যে সিএস খতিয়ানে নাম আছে, তিনি জমির মালিকানা রায়তি স্থিতিবান, তাহলে তিনি কিভাবে বঞ্চিত হবে তার সম্পত্তি থেকে? এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সিএস খতিয়ানে যাদের নাম আছে, যারাই সম্পত্তি ক্রয় করবেন, তাদের এই খতিয়ান ধারাবাহিকভাবে যদি আপনারা মিলিয়ে নিতে চান, তাহলে সিএস খতিয়ানকে বাদ দিয়ে যদি মিলান, তাহলে কিন্তু দলিল মূলে মালিকানা টিকবে না। এটি হলো একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে, যদি আপনার সম্পত্তি ক্রয় করার সময় আপনি যদি দেখেন যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল হয় নাই, কোনো একজন ওয়ারিশ একের পর এক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, আর কেউ কেউ সেই সম্পত্তি ক্রয় করে নিচ্ছে, কিন্তু যিনি সম্পত্তি বিক্রি করতেছেন তার প্রাপ্তি সম্পত্তি কতটুকু, তিনি কতটুক সম্পত্তি পাবেন, তার থেকে অধিক সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। এই যে ওয়ারিশ সূত্রে যে সকল সম্পত্তি বিক্রি করতেছেন আর সেই সম্পত্তি অন্যরা ক্রয় করতেছেন, এই সকল সম্পত্তির দলিলও কিন্তু টিকানো মুশকিল হয়ে যাবে। আবার দেখেন যে নাবালকের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, একজন নাবালক, তার স্বাভাবিক অভিভাবক হচ্ছে তার বাবা, বাবার মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায়, নাবালক সেই সম্পত্তির মালিক। এই সম্পত্তি তা অন্য কেউ বিক্রি করতে পারবেন না। কোনো কারণে যদি বিক্রি করতে হয়, তাহলে কিন্তু মা যদি বিক্রি করে, তাহলে মাকে কিন্তু আদালতের শরণাপন্ন হতে হবে। আদালতে কারণ দর্শায়, আদালত সন্তোষজনক মনে করে যতটুক সম্পত্তি বিক্রি করার পারমিশন দিবে, অতটুক সম্পত্তি তিনি বিক্রি করতে পারবেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, মা সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, তিনি কিনে নিচ্ছেন, তিনিও তো একটি দলিল। তাহলে এই যে দলিল, এই দলিল যখন বাতিলের জন্য মামলা দেবে, এই নাবালক যখন সাবালক 21 বছর হয়ে যাবে, তিনি 3 বছর সময় পাবেন এই সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য। তো তিনি সাবালকত্ব অর্জন করার সাথে সাথে তিনি যদি মকদ্দমা দেন, তাহলে ওই যে দলিল মূলে তিনি মালিকানা পাবেন না। এই সাবালকের সম্পত্তি ছেড়ে দিতে হবে। কারণ আপনি যখন সম্পত্তি ক্রয় করেছেন, তখন নাবালকের মার কাছ থেকে ক্রয় করেছেন, মায়ের যে সম্পত্তিটুকু আছে সেই সম্পত্তিটুকু টিকবে, কিন্তু নাবালকের যে সম্পত্তি সেটুকু কিন্তু ছেড়ে দিতে হবে। কারণ নাবালক সাবালকত্ব অর্জন করার সাথে সাথেই তিনি মকদ্দমা করছেন তার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। এই বিষয়টিতে অনেকেই প্রশ্ন করেছেন যে নাবালক তো স্বাক্ষর করেছে, দলিলে স্বাক্ষর করেছে, সেটি একটি অপরাধ। যারা স্বাক্ষর করাইছেন তাদের অপরাধ। কারণ নাবালক কোথাও স্বাক্ষর করার ক্ষমতা রাখে না যত সময় পর্যন্ত তিনি সাবালকত্ব অর্জন না করবেন। এরকম অনেক বিষয় আছে যেই সকল বিষয়ে দলিল দিয়েই মালিকানা পাওয়া যাবে না, তার সাথে দলিলেদি থাকতে হবে এবং যথা উপযুক্ত প্রমাণ থাকতে হবে যে এই দলিলই হচ্ছে সঠিক দলিল, যার ভিতরে অন্য কারো কোনো অংশ নেই, কোনো সত্য নেই, কোনো কিছু নেই। তাহলেই শুধু দলিল মূলে মালিকানা পাওয়া যাবে, দলিল যার ভূমি হবে তার।
তাছাড়া যদি দলিলের ভিতরে কোনো গলদ থাকে, দলিলের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি সেই দলিল দিয়ে মালিকানা কিন্তু পাবেন না। আর যারা এই ভিডিওটি শুনতেছেন, যাদের এই সকল সমস্যা আছে, তারা যদি বিজ্ঞ আদালতে সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মকদ্দমা করেন, তাহলে অবশ্যই আশা করি এই সম্পত্তি আপনারা ফিরে পাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।